রাইট। স্যার স্ক্রিনটা এখনো শেয়ার হয়নি। হ্যাঁ, শেয়ার করছি এখন। দেখা যাচ্ছে তো, তাই না? ইয়েস স্যার। Yes, sir. অলরাইট। সো আমাদের কোর্সে আমাদের আবারও স্বাগতম। আজকে মূলত ইন্ট্রোডাকশন, জাস্ট ইন্ট্রোডাকশন বলতে এআই কি জিনিস সেটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেয়া বা তোমাদের কাছ থেকে আইডিয়া নেয়া যে এআই জিনিসটা কি। আমরা এই স্লাইডটা তৈরি করেছি হচ্ছে রাসেল অ্যান্ড নরভিগের বইয়ের ওয়েব পেজে যে স্লাইড ছিল সেটাকে কিছুটা মডিফাই করে। সো আমাদের টেক্সট বুক হচ্ছে এটাই। তুমি বেসিক্যালি যদি অনলাইনে গিয়ে এআই বুক দিয়ে সার্চ দাও, গুগলে গিয়ে এআই বুক লিখলেই দেখবা যে বইটা পাচ্ছ সেটাই হচ্ছে রাসেল এন্ড নরভিগের বুক। সারা পৃথিবীতেই এটা হচ্ছে সবচাইতে পপুলার মানে এআই বুক। আমার ধারণা অন্তত পৃথিবীর 70-80% এআই কোর্সে এই বইটাই ব্যবহার করা হয়। স্যার থার্ড এডিশন হলে হবে? কোনটা? স্যার থার্ড এডিশন? হ্যাঁ হ্যাঁ, যে কোনো এডিশন হলেই হবে, অসুবিধা নেই। মানে ওকে স্যার, থ্যাংক ইউ। একদম মানে খুব মেজর কোনো পরিবর্তন হচ্ছে বলে মনে হয় না। তবে আমাদের সবকিছু এই বই থেকে হবে না। ধরো আমরা প্রায় অর্ধেকের মতো এই বই থেকে ফলো করবো, অর্ধেক বা একটু বেশি। কিন্তু শেষের দিকে কিছু কিছু জায়গা যেখানে কিনা এই বইয়ে হয়তো ওভাবে কভার করা হয়নি, সেগুলো আমরা অন্য জায়গা থেকে কভার করবো এবং সেটার জন্য প্রয়োজনীয় লেকচার ম্যাটেরিয়ালস হোক বা স্লাইড হোক সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে। আর এমনিতে আমরা যে সমস্ত স্লাইড ফলো করতেছি সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। বই অবশ্যই তোমাদের কিনতে হবে বা জোগাড় করতে হবে। জোগাড় করতে হবে বলতেছি এই অর্থে যে মানে অনেক সময় অনলাইনেই হয়তো পাওয়া যায়, বাট অনলাইনের রিসোর্স যদি সেটা কপিরাইটেড হয়ে থাকে ওটা আমি শেয়ার করতে পারবো না তোমার সাথে। সো তুমি মানে বইয়ের অ্যাক্সেস তোমার থাকা লাগবে, কারণ শুধু স্লাইড থেকে তুমি পারবা না। আমার স্লাইডে এমন অনেক জায়গা আছে যেগুলো হয়তো বা অত ডিটেইলড অবস্থায় নাই। আমরা স্লাইড দিয়ে ডিসকাশন করব, সেই ডিসকাশনগুলো ভিডিও থাকবে, তুমি ভিডিওগুলো শুনে নিতে পারবা। কিন্তু যদি তুমি পড়তে যাও তখন তোমাকে বইটা ফলো করতেই হবে, ঠিক আছে? সো এই সপ্তাহের মধ্যে আমি বলবো যে তোমরা এই বইটা যে কোনোভাবে হোক জোগাড় করে নাও, রাসেল অ্যান্ড নরভিগস এআই বুক, যেটার নাম হচ্ছে সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ মডার্ন অ্যাপ্রোচ। কারণ এটাকে AIMA আইমা বুক নামেও চেনে। সো আজকে মেইনলি আমরা দেখবো যে এআই জিনিসটা কি এবং এখানে কি কি মানে কি কি টপিক আমরা কভার করব, এআই এর বিভিন্ন অ্যাপ্লিকেশনস এবং কারেন্টলি এআই নিয়ে কি কি কাজ হচ্ছে সেগুলো নিয়ে একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই ওভারভিউটা হয়তো বা আজকের ক্লাসে শেষ নাও হতে পারে, এটা হয়তো আমাদের নেক্সট ক্লাসও লাগতে পারে, দেখা যাক, ডিপেন্ড করবে আমাদের ডিসকাশন কিরকম যাচ্ছে। সো শুরুতে যদি বলি এআই জিনিসটা কি, এটা মোটামুটি একটা নতুন ফিল্ড বলা যায়, কারণ অ্যারাউন্ড 1940s থেকে এআই নিয়ে কাজ শুরু হয়েছে। তুমি বলতে পারো যে 1940s মানে তো অনেক সময়, 70-80 বছর হয়ে গেছে, কিন্তু আসলে পৃথিবীর মানে জ্ঞানের ইতিহাসে তো 80 বছর কোনো সময়ই না, জাস্ট পলক এক মুহূর্তের সময়। সো সেই হিসেবে এটা আসলে বেশ নতুন একটা সাবজেক্ট। এবং এই টার্মটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই শব্দটা অ্যাকচুয়ালি 1956-এ প্রথম আসছে, তার আগে এই শব্দটাই ছিল না। যদিও এআই তে আমরা এমন অনেক নলেজ ব্যবহার করি যেগুলো শত শত বা হাজার হাজার বছর আগে থেকে আছে, সেই সক্রেটিসের আমল থেকে এমন বিভিন্ন নলেজ আছে যেটা আমরা এখনকার এআই তেও ব্যবহার করি, কিন্তু অ্যাজ এ টার্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে মাত্র 1956-এ এসেছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনিশন যদি দিতে যাই, শত শত ডেফিনিশন দেওয়া যেতে পারে, এটার কোনো শেষ কথা বলতে কিছু নাই। তারপর আমরা এখানে ছোট ছোট দুইটা ডেফিনিশনের কথা উল্লেখ করতেছি। একটা হচ্ছে আমাদের এই রাসেল নরভিগ বইয়ে যে ডেফিনিশনটা দেওয়া আছে, এআই ইজ অ্যান অ্যাটেম্প্ট টু আন্ডারস্ট্যান্ড ইন্টেলিজেন্ট এন্টিটিস অ্যান্ড টু বিল্ড দেম। আর আরেকটা ডেফিনিশন হচ্ছে এআই ইজ দ্য ডিজাইন অ্যান্ড স্টাডি অফ কম্পিউটার প্রোগ্রামস দ্যাট বিহেভ ইন্টেলিজেন্টলি। আমি ইচ্ছা করি খুব সহজ সিম্পল ডেফিনিশন গুলো রাখছি, কারণ হচ্ছে যে
আলটিমেটলি জিনিসটা তো বোঝাই যাচ্ছে, ইন্টেলিজেন্স মানে হলো বুদ্ধিমত্তা, তাই তো? ইন্টেলিজেন্স এখন নর্মালি ন্যাচারালি হতে পারে, যেমন আমার মধ্যে, তোমার মধ্যে, বা বিভিন্ন পশু পাখির মধ্যে ন্যাচারালি প্রকৃতি প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত যে ইন্টেলিজেন্সটা দেওয়া আছে সেটাই হচ্ছে আহ, আমাদের ন্যাচারাল ইন্টেলিজেন্স। এখন আমরা চেষ্টা করতেছি মেশিনের মধ্যে সেরকম ইন্টেলিজেন্স দেয়া। সো ইন্টেলিজেন্স কি সেটা বুঝা, এবং সেটা বুঝে নিয়ে একটা মেশিনকে সেই ইন্টেলিজেন্সটা দেওয়ার বা ইন্টেলিজেন্ট ক্যাপাবিলিটিটা দেওয়ার যেই টেকনোলজি বা যেই স্টাডি, সেটাকে আমরা এআই বলে থাকি। সো আসলে এআই এর ডেফিনিশন দিতে গেলে মূলত তোমাকে ইন্টেলিজেন্সের ডেফিনিশনটা দিতে হবে, তাই না? কারণ আমি বুঝলাম, আমি যদি ইন্টেলিজেন্স কি সেটা যদি বুঝি, তাহলে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও বুঝবো। ন্যাচারালি একটা ইন্টেলিজেন্স আছে, ওটা না করে আমি যদি কৃত্রিম ভাবে ইন্টেলিজেন্সটা তৈরি করতে পারি, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন প্রশ্ন হচ্ছে তাহলে যে ইন্টেলিজেন্স কি, তাই তো? এই জায়গাটায় এসে আমরা আমাদের প্রথম ডিসকাশন শুরু করি। আমাদের ক্লাসে দেখা যাচ্ছে এখন প্রায় কতজন, 38 জন ইন্টেলিজেন্ট ব্যক্তি উপস্থিত। তোমাদের কাছ থেকে আমি জানতে চাই যে ইন্টেলিজেন্স বলতে তোমরা কি বুঝো? Sir, thinking ability. দেখি decision আমাদের making কে কথা ability. বলছে মোহাম্মদ। হ্যাঁ, একে একে আমরা একটু একটু হাত তুলবা, যে কথা বলতে চাও সে একটু হাত তুলবা, তাহলে আমার জন্য ম্যানেজ করাটা সহজ হবে। ও, অনেকেই বলতে চাই, গুড। তাহলে মোহাম্মদ নাবিলুজ্জামান, তোমার সাথে তো আমার আগে পরিচয় হয়নি বোধহয়, তাই না? No, sir. This is the first time. অলরাইট, নাইস টু মিট ইউ নাবিল। Nice to meet you, sir. বলো দেখি যে তোমার কাছে হোয়াট ইজ ইন্টেলিজেন্স টু ইউ? Sir, I think it is the thinking ability. থিংকিং অ্যাবিলিটি। থিংকিংটা কি আসলে? Sir, rigorously analyzing something. অ্যানালাইজিং সামথিং। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে ধরো আমাদের রেগুলার কম্পিউটার প্রোগ্রাম যেগুলা, এমনি ধরো তুমি এখন পর্যন্ত লিখতেছো বিভিন্ন কোর্সে, বিভিন্ন প্রজেক্টে কম্পিউটার প্রোগ্রাম লিখতেছো, তাই না? সেগুলা কি ইন্টেলিজেন্ট? Not enough, sir. মানে কি অর্থে, কেন, কখন বলবা যে সেটা ইন্টেলিজেন্ট? কতটুকু আহ, বলে এনাফ হবে? Like, sir, আমরা যখন স্টার্ট লাইক নিউবর্ন থাকি তখন তো আমাদের কাছে এত ইনফরমেশন থাকে না ব্রেইনে। সো লিটল বাই লিটল আমরা ইনফরমেশন গ্যাদার করে ওটা অ্যানালাইজ করি, তারপর অ্যানালাইজ করে আমরা জাজমেন্ট করি যে আমাদের কি করতে হবে অ্যাকচুয়ালি। সো আমাদের বেসিক যে প্রোগ্রামগুলি থাকে আমরা যখন এগুলো রাইট করছি, তো হুম, অতটা নলেজ থাকে না, অতটা ডেটা থাকে না ওদের কাছে। হুম। সো ইয়া, আমরা সেটা বলতে পারি না যে এটা ইন্টেলিজেন্স রাইট নাও। না, এখন আমি যদি তাকে প্রচুর পরিমাণ ডেটা দেই, ইনফ্যাক্ট ডেটা তো কম্পিউটারে চাইলে অনেক রাখা যাবে, তাই না? ইয়েস স্যার। তাহলে কি চলবে? স্যার, ডেটা থাকলেই হবে না, বাট ওটা অ্যানালাইজ করার একটা লাইক ওয়ে থাকতে হবে। আচ্ছা, এটা ঠিক তো আছে। অ্যাপ্লাই করার মানে থাকতে হবে আই থিঙ্ক। আচ্ছা, দেখি আমরা আস্তে আস্তে আরো আরেক কয়েকজনের কথা শুনে নিই। রায়ান আজিম, Yes, sir. রায়ান তুমি তো ছিলে আমার কোর্সে, না? G, sir, 2 to 5. কবে যেন ছিল তুমি? খেয়াল Sir, আছে? maybe first online semester, maybe. কবে? First online semester বা second. তাই না? আচ্ছা আচ্ছা, অলরাইট। বলো তাহলে তোমার কাছে ইন্টেলিজেন্স বলতে কি বুঝো তুমি? স্যার, নতুন কোনো সিচুয়েশনে, মানে যে সিচুয়েশনে আগে আসে পড়া হয়নি, তো ওইখানে নিজের না, মানে পড়া টড়া দরকার নেই, তুমি কি বুঝো এখানে কোনো এমনি কথা না, তোমার কাছে যা মনে হয় তাই তুমি বলবে, কোনো স্যার নিজের ডিসিশন নিজে নেয়ার পাওয়ার যেটা। ডিসিশন নেওয়া। আচ্ছা, দেখি আমরা আস্তে আস্তে একটু তোমাদের কথাগুলোকে নোট করতে থাকি, নোটপ্যাডের মধ্যে লিখে রাখি। যেমন থিংকিং অ্যাবিলিটি বলা হচ্ছিল, ঠিক আছে, ফাইন। ডিসিশন মেকিং, তাহলে ডিসিশন মেকিং আর থিংকিং তো রিলেটেড বাট সেম জিনিস না, তাই না? Yes, sir. তো একটা পার্টিকুলার সিচুয়েশনে তোমাকে কি করতে হবে এই জিনিসটা বুঝতে পারা, এটা ডিসিশন মেকিং। সো এটা ইন্টেলিজেন্সের একটা লক্ষণ তোমার কাছে, তাই না? জি স্যার। ওকে, আর কিছু?
আচ্ছা দেখি, মানে আমরা আস্তে আস্তে সবার সাথে কথা বলার চেষ্টা করি, একটা একটা করে জিনিস বের করে নিয়ে আসি সবার কাছ থেকে। তাহলে এবার তামিমের কাছে যাই আমরা। তামিম। ইয়েস স্যার। সো আমার কাছে মনে হয় ইন্টেলিজেন্সটা হচ্ছে মানুষের যে কগনিটিভ স্কিলগুলো আছে এটা। কগনিটিভ স্কিলস, আচ্ছা। জি স্যার। আর এটা একটু সে নিজে ডিসিশন, এলাবোরেট করো। মানুষ প্রতিটা মানুষের মধ্যে যে সাহিত্যভাবে যেসব স্কিলগুলো যেটা মানুষ করে, যেটা অন্য কিছু করতে পারে না, হুম যেটা 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 সে নিজে ডিসাইড করতে পারে, মানে সে কিভাবে করবে এটা মেশিনকে, মেশিন যদি সে কাজটা করতে পারে, আহ, সেটা হচ্ছে মানে এই এই ইন্টেলিজেন্সটা হচ্ছে বেসিক্যালি আমি বলতে চাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি এখানে মূলত হিউম্যান লাইক অ্যাক্টিভিটিস বা থিঙ্কিং এই টাইপের বলতে চাচ্ছ, তাই না? মানুষ Kind যা of, করে সেই টাইপের কাজ করতে পারে, ঠিক আছে। যেটা মানুষের মধ্যে সক্রিয় যে বৈশিষ্ট্যটা, হ্যাঁ, যেটা মানুষের মধ্যে মানুষের, সহজাত যে বৈশিষ্ট্যগুলো আছে সেই রকম কাজগুলোকে মেশিন দিয়ে করানোর চেষ্টা, নাকি? জি স্যার, যেটা মানুষের শুরু থেকে আছে যে ইন্টেলিজেন্স। হুম, অলরাইট, ঠিক আছে, ফাইন। প্রত্যয়। জি স্যার। প্রত্যয় রায় সরকার, বলো দেখি। তোমার সাথে বোধহয় প্রথম পরিচয় আমার, না আজকে? ইয়েস স্যার, প্রথম পরিচয় রাইট, স্যার। নাইস টু মিট ইউ। বলো দেখি তোমার কাছে ইন্টেলিজেন্স মানে কি? স্যার প্রথমত আমার কাছে সেটাই মনে হয়েছিল যে স্যার মানে বেসড অন দ্য অ্যাভেলেবল ইনফরমেশন একটা ডিসিশন মেক করার যে ক্ষমতাটা, এবিলিটিটা, নিজে থেকে ডিসিশন মেক নিজের করার। থেকে। হ্যাঁ তাহলে মানে এখানে আসলে ডিসিশন মেকিং এর জায়গায় এই কথাটা বলতে হবে যে অটোনোমাস ডিসিশন মেকিং, তাই না? ইয়েস স্যার। কারণ তা যদি আমরা না বলি তাহলে তো সেটা ধরো একটা ইফ এলস, তোমার প্রোগ্রামের যে ইফ এলস বা সুইচ স্টেটমেন্ট গুলা সেটাও স্যার ডিসিশনই। মেক করতেছে, বাট সেখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে এইটা হলে তোমাকে এইটা করতে হবে। হ্যাঁ, সেটা নিজে থেকে হচ্ছে না, সেটা প্রোগ্রামার তো বলে দিচ্ছে। এক্স্যাক্টলি। সো তাহলে এখানে প্রোগ্রাম করে দেওয়া যাবে না, আমাকে ডিসিশনটা নিজেই মেশিন নেওয়া শিখতে হবে, তাই তো? ইয়েস স্যার। আরেকটা জিনিস মনে হয়, আমি জানি না ঠিক, মানে ক্রিয়েটিভিটির একটা বিষয় আছে। ক্রিয়েটিভিটিটাও ক্রিয়েটিভিটি, বাহ চমৎকার। ডেফিনেটলি। সেটা তো তোমার প্রোফাইল পিকচার দেখে আমি বুঝতে পারতেছি যে তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, নাকি? স্যার কি বলো? ক্রিয়েটিভিটি সবার মধ্যেই আছে স্যার। বাজাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, সবার মধ্যেই আছে কম বেশি। সো গুড। ক্রিয়েটিভিটি, হ্যাঁ, এটা একটা স্যার। ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা খুব ট্রিকি, কারণ ক্রিয়েটিভিটি জিনিসটা খুব কমপ্লেক্স একটা হ্যাঁ, ইস্যু। কমপ্লেক্স। ইনফ্যাক্ট এখন মানে এখনকার স্টেট অফ দ্য আর্ট এআই, একদম লেটেস্ট এআই গুলো ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতেছে। সব মানে আমরা এমনি ট্রেডিশনাল এআই বলতে এখনো মানে এআই ক্রিয়েটিভলি কিছু করবে সেটাকে অতটা এক্সপেক্ট করি না, বাট জি মানে স্যার। এটা স্টেট অফ দ্য আর্ট একটা মানে রিসার্চ এরিয়া, যেখানে এআই কে আমরা মানে একদম জেনুইন ক্রিয়েটিভ কিছু করতে শেখাচ্ছি, চেষ্টা করছি। গুড, ভেরি গুড, দুইটা পয়েন্ট পেলাম আমরা। এবার দেখি আরো আগাই। সাবিহা। ইয়েস স্যার। সাবিহার সাথেও প্রথম পরিচয়, না? জি স্যার, এটা আমার আপনার সাথে প্রথম ক্লাস। সবাই যারা নতুন নতুন তারা দিকে হাত তুলতেছে, আর পুরানোরা তুলতেছে না, ব্যাপার কি? সামনে পাওয়া যাবে মনে হয় কিছু। আচ্ছা বলো সাবিহা। স্যার আমার মনে হয় যে ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের নলেজ এবং এক্সপিরিয়েন্স ইউজ করে আমরা কোনো একটা কাজ কিভাবে করব ওটার ডিসিশন নিতে পারা, বা কোনো প্রবলেমে পড়লে সেটা কিভাবে সলভ করব ওটার ডিসিশন। ঠিক আছে, তাহলে এখানে ডিসিশন মেকিং আসতেছে, প্রবলেম সলভিং আসতেছে, তাই না? তাহলে আমরা ইয়েস স্যার, এখানে আমাদের ডিসিশন এক্সপিরিয়েন্স এন্ড প্রবলেম নলেজের সলভিং কথাটা রাখি, প্রবলেম সলভিং। আরেকটা তুমি বলছো যে এক্সপেরিয়েন্স বা মানে নলেজের বিষয়টা, তাই না? এখানে ঘুরে ফিরে নলেজ সব জায়গাতে আসছে, কিন্তু আমরা স্পেসিফিক্যালি হয়তো নলেজ সব কথাটা ওভাবে ফোকাস করি নাই। সো এখন সেটার দিকে ফোকাস করি যে নলেজ থাকতে হবে, তাই না? একটা ইন্টেলিজেন্ট সিস্টেমকে নলেজেবল হতে হবে, মানে তার কাছে বিভিন্ন নলেজ থাকতে হবে। সেই নলেজের ধরনটা বিভিন্ন রকম হতে পারে। ধরো মানুষের নলেজ যা মেশিনের নলেজ সেভাবে না হয়ে অন্য ফরম্যাটে থাকতে পারে, বাট দেয়ার I mean whatever the format is, there has to be some sort of knowledge or data available to the intelligent entity, তাই তো? ওকে, গুড। দেখি, থ্যাংক ইউ। নাফিসা আঞ্জুম বৃষ্টি, তুমি তো একটা পুরনো আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে কবে যেন আমরা
করলাম 2 to 5? স্যার 2 to 5 এ দেখা হয়েছিল আমাদের কোন সালে? অনলাইন সেমিস্টারে। স্যার Online. মেবি সেকেন্ড অনলাইন কিংবা থার্ড অনলাইন সেমিস্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুড টু হ্যাভ ইউ স্যার ব্যাক। আমার কাছে আমার মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্টেলিজেন্স যেটাই হোক সেটা হচ্ছে অ্যাবিলিটি টু রিকগনাইজ প্রবলেমস এবং ওই প্রবলেমগুলোকে সলভ করা। আচ্ছা, মানে ঠিক আছে। প্রবলেমটাকে রিকগনাইজ করবে এবং ওটাকে সলভ করবে। এছাড়াও স্যার মানে ভিশন থাকবে, মানে ইমেজ রিকগনাইজেশন থাকবে। হুম, তারপর স্যার স্পিচ রিকগনাইজেশন থাকা, তারপর আচ্ছা। প্ল্যান করা, মানে কাজ কিভাবে করবে বা কিভাবে হুম। প্রবলেম সলভ ওকে, করা ওইটা। ওকে, ইন্টারেস্টিং। এখানে বেশ কোশ্চেন অনেকগুলো অ্যান্সার কথা করতে পারবে স্যার। যেটা আমরা একটু একটু বলি, একটু একটু লিখে রাখি তোমার কথাগুলো। প্ল্যানিং, আচ্ছা, দ্য অ্যাবিলিটি টু প্ল্যান, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ফাইন, আচ্ছা। তুমি স্পিচ রেকগনিশন এবং বেসিক্যালি তুমি কোয়েশ্চেন আনসারিং সিস্টেম বিভিন্ন কথা যেগুলো বলছো সেগুলো সবকিছুই হচ্ছে আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং জি স্যার। বা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। যদি অল্প কথায় বলি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলি, কারণ এটাই আমাদের স্ট্যান্ডার্ড টার্ম। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ গুলা, বাংলা, ইংরেজি, চাইনিজ, আরবি, এগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো। সো ল্যাঙ্গুয়েজ হ্যান্ডেল করতে পারা মানে ইন্টারঅ্যাক্ট করতে পারা, ল্যাঙ্গুয়েজ দিয়ে কোয়েশ্চেন করলে আনসার দিতে পারা বা নিজের থেকে কোয়েশ্চেন করতে পারা বা কিছু বললে বোঝা, এই জিনিসগুলো ইন্টেলিজেন্সের অংশ হতে পারে। ভেরি গুড, থ্যাংক ইউ। ইমেজ রিকগনাইজেশনও হতে পারে স্যার। ইমেজ রেকগনিশন হতে পারে, ওকে, ফাইন, ঠিক আছে। স্যার ক্রিটিক্যাল থিংকিং পড়ে না এটার মধ্যে? হুম, স্যার ক্রিটিক্যাল থিংকিং পড়ে না? ক্রিটিক্যাল থিঙ্কিং, তাই তো? স্যার কারণ আমাদের এআই এর তো অনেক ক্রিটিক্যাল জিনিস থাকে। হুম, ওকে, হ্যাঁ অবশ্যই। তাহলে থিঙ্কিং অ্যাবিলিটির কথা আমরা অলরেডি বলছি। এই জায়গাটায় আমরা আরেকটু তাহলে স্পেসিফাই করি এটাকে, ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল বলতে আমরা এটাকে কি লজিক্যাল থিঙ্কিং বলতে পারি? জি স্যার, লজিক্যাল। জি স্যার। বেসিক্যালি লজিক ব্যবহার করে লজিক্যাল থিঙ্কিং তো think আই করতে থিঙ্ক পারা, ওই যে প্রবলেম সলভিং এর মধ্যে পড়ে না? প্রবলেম সলভিং, হ্যাঁ ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন অনেকেরই হ্যান্ড রেজ করা আছে, সবাইকে জিজ্ঞেস করা সম্ভব হবে না। আমরা এখানে যে পয়েন্টগুলো উল্লেখ করলাম এর বাইরে যেই কোনো পয়েন্ট যদি বলতে চাও তোমরা তাহলে বলতে পারো। এর বাইরে আরো স্যার পয়েন্ট থাকবে। কম্পিউটার আর রোবটকে কন্ট্রোল করার যে একটা পাওয়ার থাকে সেটাও থাকতে পারে। রোবটকে কন্ট্রোল করে, চেক কাজ করে। আমি এখানে আমার বাইরে থেকে খুব আওয়াজ আসতেছে, জানলাটা একটু বন্ধ করে আসি। আচ্ছা, এখন একটু বেটার শোনা যাচ্ছে। বলো, রোবটের কথা কি বলতেছিল? স্যার কম্পিউটার আর রোবটকে কন্ট্রোল করার যে পাওয়ারটা সেটাও তো এর মধ্যে ইনক্লুড থাকতে পারে। মানে কম্পিউটার নিজেই তো ইন্টেলিজেন্ট, তাকে তো কন্ট্রোল করব আমরা। সো একটা কম্পিউটার স্যার হিউম্যান ইন্টেলিজেন্সের ম্যাসিফিকেশনটাই তো স্যার। আচ্ছা, হিউম্যান ইন্টেলিজেন্সের কথা বলতেছো তাই তো? জি, মানে তাহলে আমরা আরো জেনারেলি যদি বলি যে অন্য ধরো অন্য কিছুকে, অন্য কোনো এন্টিটিকে কন্ট্রোল করতে পারা, এরকম কিছু, তাই তো? জি স্যার, লাইক রোবটস। আচ্ছা, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কিভাবে বলতে পারি? কন্ট্রোল। স্যার এটা মূলত একটা মেশিন যেটা হিউম্যান ব্রেইনকে মিমিক করতে পারে। জি স্যার, হিউম্যান ব্রেইনের ম্যাসিফিকেশনটাকে স্যার আমার কাছে মনে হয় যে ইন্টেলিজেন্স। ঠিক আছে, এইভাবে আমরা লিখি এটাকে, ability to control or manipulate other entities। ঠিক আছে, আর কিছু? স্যার ফ্রম মাই পার্সপেক্টিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি স্যার সেলফ অ্যাওয়ারনেস থাকতে পারে মানুষের মতো বা অন্য কোনো ইন্টেলিজেন্স ঠিক আছে, আমরা অ্যানিমেলের মতো? সেটা লিখতেই পারি। কথাটা যেহেতু আসছে, ইন্টেলিজেন্সের সেলফ অ্যাওয়ারনেস ইন জেনারেল যদি আমরা বলি, সেটা সেলফ অ্যাওয়ারনেসের কথা আসতেই পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আছে কিনা সেটা একটা ডিবেটেবল ইস্যু, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো আস্তে আস্তে, বাট আপাতত উল্লেখ করে রাখলাম।
Sir, understanding. আন্ডারস্ট্যান্ডিং জি স্যার, what? দ্য এবিলিটি অফ কম্প্রিহেন্ড, বুঝার ক্ষমতা। To comprehend or to understand, তাই তো? ঠিক আছে, সেটা কি আমাদের এখানকার কথাবার্তার মধ্যে আসছে? স্যার বেসিক্যালি এটা তো মানে ফ্রম দ্য এক্সপেরিয়েন্স লার্নিং, মানে অ্যাবিলিটি টু লার্নিং সামথিং, লার্ন করতে পারে। গুড। ঠিক and আছে, তাহলে এখানে also এখানে বেশ apply that কিছু learning, I think apply that skill. কথাবার্তা আসছে, যারা একটু বলে নিই। হ্যাঁ, একটা হচ্ছে যে অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড অর আন্ডারস্ট্যান্ড সামথিং, জি স্যার, মানে নিজের আরেকটা কাছ হচ্ছে থেকে যে লার্নিং, বোঝা। তাই তো? লার্নিং অ্যাবিলিটি। স্যার এটা কি হতে পারে স্যার, টু ডিল উইথ সামথিং নিউ বাই ক্রিয়েটিভ থিংকিং? হ্যাঁ, ঠিক আছে, লার্নিং এর সাথেই আমরা রাখি এটাকে অ্যাডাপ্টেবিলিটি, Sir, reasoning. মানে নতুন কোনো এনভায়রনমেন্ট বা নতুন কোনো সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে পারা বা ওটাকে হ্যান্ডেল করতে পারা, তাই তো? ইয়েস স্যার। অলরাইট, ভেরি গুড। রিজনিং হতে পারে স্যার। রিজনিং, Sir, reasoning. লজিক্যাল থিংকিং, রিজনিং, এটা চলে আসছে এখানে মোটামুটি ভাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি মানে মানে এটা মেশিনের মধ্যেই হতে হবে, মানে মানুষের মধ্যে হয় না? যেমন আমি যেমন যদি বলি যে যারা বাকশক্তি যাদের মানে যারা মানে বাকশক্তি ক্ষমতা নাই, কিন্তু এখন দেখা হ্যাঁ। যায় ওই যে নিউরো চিপ দিয়ে এই ইয়াটা হ্যান্ডেল করা হয়, যেমন যারা কথা বলতে পারে না তাদের ওই ইয়ার মাধ্যমে ওদেরকে একটা সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লাই করে দেখা যায় ওই কথাটা করে মানে হ্যাঁ, এক্সপ্রেস। সেটাকে আমরা মানে ধরো মানে এইডিং টুল বলতে পারি, বাট মানে মানুষের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢোকানোর দরকার নেই। স্যার আর্টিফিশিয়াল মানে তো স্যার যেটা স্যার মানুষের দ্বারা তৈরি স্যার, কৃত্রিম জিনিস আর কি। হ্যাঁ, তো মানুষের দ্বারা তৈরি যেটা মেশিনের জন্য, সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবো। বাট আমরা এখন যে ডিসকাশন করতেছি সেখানে আসলে জেনারেলি ইন্টেলিজেন্সের কথাই বলতেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা আসবো, ইন্টেলিজেন্স বুঝলে সেটাই আর্টিফিশিয়ালি তৈরি করতে পারাটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? এক্স্যাক্টলি স্যার। ইন্টেলিজেন্সের সিনোনিম তো হচ্ছে স্যার স্মার্ট। স্যার আমরা যে এখানে ইনক্লুডেড পার্ট গুলো আছে ওগুলো স্মার্টলি হ্যান্ডেল করাটাই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটা আমরা বলতেই পারি। আচ্ছা, অনেক কিছু আসছে, মানে এগুলো যতটুকু আসছে এগুলো নিয়ে আগে একটু দেখি। তাহলে এখন পর্যন্ত আমাদের ডিসকাশনে যে ব্যাপারগুলো আসছে, একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি কিন্তু পরপর লিখে যাইনি, তোমরা বলার পর আমি উপরে নিচে বিভিন্ন জায়গায় লিখছি, এবং এখানে আমি কিছুটা মানে সহজ থেকে কঠিনের দিকে, বা সহজ থেকে কঠিন না বললে এভাবে বলা যায় যে কোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আমরা অলরেডি কাজ করতেছি সেগুলোকে একটু উপরের দিকে রাখছি, যেগুলো নিয়ে কাজ করা হচ্ছে এখনো সেগুলো একটু নিচের দিকে, আর যেগুলো বেশি কঠিন এখনো আমরা যে সমস্ত জায়গায় যেতে পারি নাই সেগুলাকে নিচের দিকে মোটামুটি ভাবে রাখছি, জেনারেলি, একদম মানে খুব স্পেসিফিক ভাবে না। তাহলে আমরা দেখতে পারতেছি অনেকগুলো ইস্যু আসছে এখানে। একটা হচ্ছে যে কোনো ইন্টেলিজেন্ট এজেন্টের, এজেন্ট শব্দটা পরে আসবে আমাদের এখানে, আমরা জাস্ট আপাতত ইন্টেলিজেন্ট এন্টিটি শব্দটা ব্যবহার করি। এন্টিটি শব্দটা এই জন্য বলতেছি যে এন্টিটি দিয়ে আমরা ব্যক্তি, বস্তু সবকিছুকে কভার করতে পারি। মানুষও এন্টিটি, পশু পাখিও এন্টিটি, কম্পিউটারও এন্টিটি, রোবটও এন্টিটি, সবই এন্টিটি, তাই তো? সো এই জন্য আমরা আর্টিফিশিয়াল এন্টিটি বা ইন্টেলিজেন্ট এন্টিটি এই শব্দটা আপাতত ব্যবহার করতেছি। সো নাম্বার 1 যেটা বলতেছি যে নলেজ থাকা লাগবে বা ডেটা থাকা লাগবে, যার মাধ্যমে সে ধরো পরবর্তীতে যে কাজগুলোর কথা বলতেছি, যেমন প্রবলেম সলভিং বা ডিসিশন মেকিং, এই জিনিসগুলো করতে গেলে তার ডেটা লাগবে, তাই না? তার একটা নলেজ লাগবে। সো সামহাও ওই নলেজটাকে স্টোর করে রাখা এবং রিপ্রেজেন্ট করে রাখা তার জন্য জরুরি। তাহলে আমরা এটাকে আরেকটু এভাবে লিখি যে নলেজ রিপ্রেজেন্টেশন এভাবে আপাতত রাখি, নলেজটাকে রিপ্রেজেন্ট করতে পারতে হবে কি কোনো ভাবে। যেমন ধরো নলেজ, এই জন্য রিপ্রেজেন্টেশন কথাটা আসছে, নলেজ ব্যাপারটা তো অ্যাবস্ট্রাক্ট, তাই না? মনে করো তোমার নলেজ আছে, তুমি দাবি করতেছো বা আমি দাবি করতেছি আমার নলেজ আছে, এইটা তুমি কি দেখতে পারবা, মানে ধরতে পারবা, এটা কি মানে মেজার করতে পারবা যে এই কবির স্যারের এত পরিমাণ নলেজ আছে? করা যাবে না, তাই না?
এটাকে কোনো না কোনো ভাবে রিপ্রেজেন্ট যখন আমরা করি, সেটা বিভিন্ন ভাবে করতে পারি। আমি স্পিচ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, আমি লিখিত অবস্থায় লিখতেছি। এই লেখা দেখে বা স্পিচ দেখে তুমি বুঝতে পারবা যে এখানে নলেজ আছে, এবং এই নলেজটা ট্রান্সফারও সেভাবেই হবে। আমার যে নলেজ আছে আমি সেটা তোমাকে দিতে চাই, তখন আমি তোমাকে হয় বলবো, না হলে তোমাকে লিখে দিব, তাই না? বা আরো অন্য কোনো প্রসেসে এই নলেজটা ট্রান্সফার করতে হবে। সো নলেজকে ট্রান্সফার করতে হলে, স্টোর করতে হলে, ম্যানিপুলেট করতে হলে তোমাকে অবশ্যই নলেজকে রিপ্রেজেন্ট করতে পারতে হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। লজিক একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে আসতেছে, তাই না? রিজনিং করতে পারা, লজিক্যালি কোনো কিছু থিঙ্ক করতে পারা। তাহলে লজিক বিষয়টা কি সেটা আমাদের বুঝতে হবে। আমাদের সবারই মোটামুটি একটা আইডিয়া আছে, ধরো একটা পার্টিকুলার কাজ লজিক্যাল হলো কিনা বা লজিক্যাল হলো না কিনা, সেই জিনিসগুলো নিয়ে আমরা মানে কথা বলতে পারি, এবং লজিককে আমরা অনেকটা ফর্মুলেটও করতে পারি। হ্যাঁ, অর্থাৎ শেষ পর্যন্ত আমরা যখন মেশিন নিয়ে কাজ করব, তখন আমাদেরকে ব্যাপারটাকে ফর্মুলেট করতে পারতে হবে। ওকে, ফর্মুলেট করতে পারা মানে কি? মানে এটাকে কোনো একটা ভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারতে হবে, কোয়ান্টিফাই করতে পারতে হবে। তা না হলে অ্যাবস্ট্রাক্টলি আমি যদি কোনো কিছু একটা মেশিনকে বলি, সেটা সে বুঝতে পারবে না, তাই না? সো আমরা যখন বলবো লজিক, সেই লজিকের আমার কাছে একরকম লজিক, তোমার কাছে একরকম লজিক হলে সেটা হবে না, সেটা ফর্মুলেট করা যাবে না, সেটা অ্যাম্বিগুয়াস হবে। এমন লজিক হতে হবে যেটা ইউনিভার্সাল লজিক, যেটা কিনা আমি যেভাবে বুঝবো তুমিও সেভাবে বুঝবো এবং মেশিনও সেভাবেই বুঝবো। যেমন ধরো সব মানুষই মর্টাল, তাই না? সব মানুষই মরণশীল, আমি একজন মানুষ, এই দুইটা হচ্ছে আমার পিসেস অফ নলেজ, তাই না? আমার কাছে একটা পিস অফ নলেজ আছে যে সব মানুষই মারা যায়। যে কোনো ভাবেই হোক আমি এই নলেজটা পেয়েছি, হয়তো কোথাও সেই নলেজটা লেখা ছিল, অথবা কোনো জায়গায় কোনোভাবে আমি বহু বছর ধরে বা প্রজন্মের পর প্রজন্ম ধরে দেখতেছি বলে সেটা আমি জানি। এবং আমাদের কাছে ধরো এই পার্টিকুলার পিস অফ নলেজটা বিভিন্নভাবে আসছে, তাই না? হয়তো হ্যাঁ, ধরো ধর্মগ্রন্থে লেখা আছে সবাই মারা যাবে এক সময়, বা বিভিন্ন জায়গায় মানে জ্ঞানী গুণী ব্যক্তিরা বলে গেছে সব মানুষই মারা যাবে। আবার একইভাবে তুমি দেখে আসতেছো এখন পর্যন্ত তোমার কাছে যত মানে হিস্ট্রিক্যাল ইনফরমেশন আছে, দেখা যাচ্ছে সবাই মরে গেছে, যেই বেঁচে ছিল সেই মরে গেছে। তাহলে এইভাবে আমরা শেষ পর্যন্ত জানলাম আমাদের একটা নলেজ যে মানুষ মারা যায়। সেকেন্ডলি জানলাম আমি মানুষ, এটা একটা পিস অফ নলেজ, আমি একজন মানুষ। আমি মানুষ, সেটা কিভাবে বুঝলাম? সবাই বলতেছে আমি মানুষ, মানুষের যা যা থাকে আমারও তাতেই আছে, আমার দেখতে মানুষের মতোই লাগতেছে, সবকিছু মিলে হয়তো আমি বুঝলাম যে আমি একজন মানুষ। সো এই যে দুইটা পিস অফ ইনফরমেশনকে তুমি এখন জোড়া লাগাতে পারো লজিক দিয়ে, যে সব মানুষের যদি মারা যায় এবং আমিও যদি মানুষ হই, তাহলে আমিও মারা যাব, তাই না? তুমি যে মারা যাবা, এটা তো তুমি, এই ঘটনাটা তো এখনো ঘটে নাই, তাই না? এটা তো হিস্টোরিক্যাল ইনফরমেশন না, এটা তো ফিউচার একটা ইনফরমেশন। কিন্তু তুমি এই যেটা এখনো ঘটে নাই সেটাকেও কিভাবে লজিক্যালি বের করতে পারলা? মানে কিভাবে বের করতে পারলা? লজিক্যাল রুলস দিয়ে, তাই না? এবং এটা ইউনিভার্সাল, এটা এমন না যে আমার কাছে এটা লজিক মেক সেন্স করবে আর অন্য আরেকজনের কাছে করবে না, তাই না? এটা এটা এমন একটা ব্যাপার যে কোনো একটা পার্টিকুলার জিনিস যদি সবার জন্যই হয় এবং তুমি যদি ওই সবার মধ্যে অন্তর্ভুক্ত হও, তাহলে তোমার জন্য সেই ব্যাপারটা ঘটবে, বুঝা গেছে? সো এই ধরনের লজিক্যাল মানে লজিককে ফর্মুলেট করা নিয়ে আমরা কাজ করব। কম্প্রিহেনশন এবং আন্ডারস্ট্যান্ডিং এটা আসবে, এটা আসলে ঘুরে ফিরে এখানে ধরো কিছুটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর সাথেও চলে আসবে, কারণ আলটিমেটলি আমি কোনো কিছু বোঝাবো কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ দ্বারাই, তাই না? সো এটাকে আমি একটু ধরে এনএলপির আশেপাশে নিয়ে যাই। ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, এই বিষয়গুলো ঘুরে ফিরে আসছে সবার কাছেই। সো ডেফিনেটলি ডিসিশন আমাদেরকে নিতেই হবে, কিন্তু ওই যে একটা কি পয়েন্ট হচ্ছে যে অটোনোমাস ডিসিশন মেকিং হতে হবে। অর্থাৎ তুমি নিজে নিজে ডিসিশন নিতে পারতে হবে, তোমাকে কেউ প্রোগ্রাম করে দিবে না। একই কথা প্রবলেম সলভিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো একটা পার্টিকুলার প্রবলেম আসলে তোমাকে সেই প্রবলেমটা সলভ করতে হবে। প্ল্যান করতে পারা, প্ল্যানিং প্রবলেম সলভিং এর আরেকটু উপরের ধাপ, তাই না? কারণ হচ্ছে যে প্রবলেম সলভিং হচ্ছে একটা গিভেন প্রবলেম এই মুহূর্তে আছে, ওটাকে তুমি সলভ করলা, কিন্তু প্ল্যান করতে হলে তোমাকে হয়তো কয়েকটা স্টেপ অ্যাহেড চিন্তা করতে হবে, তাই না?
শুধু একটা স্টেপ একটা করে কাজ করলে তোমাকে চলবে না, তোমার একটা পার্টিকুলার গোল যদি থাকে, সেই গোলটাকে রিচ করার জন্য যেই স্টেপ তোমাকে ফলো করতে হবে, এই পুরো প্রসেসটাকে তোমাকে বের করতে হবে, এবং এটা হচ্ছে প্ল্যানিং। সো প্ল্যানিং একটা ইম্পর্টেন্ট এবং ডিফিকাল্ট টাস্ক বটে একটা ইন্টেলিজেন্ট এজেন্টের জন্য। এবং আমরা এমন দেখি যে আমাদের রিয়েল লাইফেও মানে হিউম্যান বিইংদের মধ্যেও যে প্ল্যানিং খুব ভালো তা না, তাই না? সবাই যে খুব ভালো প্ল্যান করতে পারে তা না। অনেক মানুষ আছে যার জীবনে কোনো প্ল্যান নেই, যে কি করতে হবে জানে না। তার হয়তো একটা গোল আছে, কিন্তু সেই গোলটা অ্যাচিভ করার জন্য কি করতে হবে সেটা সে জানে না, তাই না? সো প্ল্যানিংটা মোটেই সহজ কোনো অ্যাক্টিভিটি না, এটা বেশ কঠিন একটা অ্যাক্টিভিটি। তাহলে প্ল্যানিংটাকে আমরা আরো একটু পিছনের দিকে রাখি, এদিকে চলে আসি। লার্নিং ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটা নিয়ে আমাদের মানে টপিকই আছে মেশিন লার্নিং, যেটাকে আমরা আলাদাভাবে কোর্স হিসেবে স্টাডি করবো, এবং আমাদের এই কোর্সের আন্ডারেও আমরা মেশিন লার্নিং এর একটা বড় চাঙ্ক স্টাডি করব। সো লার্ন করা মানে হচ্ছে তোমার একটা এন্টিটি এক্সপিরিয়েন্সের সাথে সাথে তার বিহেভিয়ার চেঞ্জ করতে পারবে, তাই না? ধরো তুমি একটা কাজ প্রথমে একভাবে করলা এবং করে সেটা ভুল হলো, সেখান থেকে যদি তুমি শিখতে পারো তাহলে পরবর্তীতে ওই কাজটা তুমি ভিন্নভাবে করবে। তোমার যদি লার্নিং এবিলিটি না থাকে তাহলে তুমি একই ভুল বারবার করতে থাকবে, যে জিনিসটা একবার করছো সেটা করতেই থাকবে। সো আমার কম্পিউটারকে অবশ্যই লার্ন করতে পারতে হবে। কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই বিষয়গুলো একসাথে যদি আমরা বলি, যে তোমাকে ল্যাঙ্গুয়েজ বোঝা, শোনা এবং কোনো কিছু কনভে করতে পারা, এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাবিলিটি যে কোনো ইন্টেলিজেন্ট বিইং এর জন্য, হিউম্যান বিইং এর জন্য তো বটেই। আমি বলবো যে মানে হিউম্যানকে সমস্ত প্রাণী জগৎ থেকে আলাদা করছে যে জিনিসটা, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আওয়ার অ্যাবিলিটি টু স্পিক, রাইট অ্যান্ড টু লিসেন, তাই তো? এই বিষয়গুলো আমরা করতে পারি, ল্যাঙ্গুয়েজকে ম্যানিপুলেট করতে পারি, ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কথা প্রকাশ করতে পারি, ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো কিছু লিখে রেখে সেটাকে স্টোর করে রাখতে পারি বলেই আসলে হিউম্যানরা এত বেশি ধরো মানে ডমিনেন্ট অবস্থায় আছে, যে অন্যান্য প্রাণী যেগুলো আছে আমাদের ওয়ার্ল্ডে সেগুলো সেরকম পজিশনে যেতে পারেনি। তার মানে কি তাদের ল্যাঙ্গুয়েজ নাই? হ্যাঁ আছে, তাদেরও ল্যাঙ্গুয়েজ আছে। ধরো একটা গরু যে হাম্বা হাম্বা করে ডাকে, সেটা একটা ল্যাঙ্গুয়েজ, সেখানকার একটা তার মাধ্যমে সে কোনো কিছু প্রকাশ করতেছে, সেটা অন্য একটা গরু বুঝতে পারে, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না। বা অনেক সময় মানে আমরাও কিছু কিছু বুঝতে পারি, যারা যদি তুমি একটা প্রাণীকে অনেকদিন ধরে অবজার্ভ করো, ধরো যাদের পেট আছে বাসায়, তারা হয়তো ওই পেটটার বিভিন্ন ডাক শুনে বুঝতে পারে যে সে কি বোঝাতে যাচ্ছে, তাই না? সো there is a language, বাট সেটা অত ইভলভ না, অত না, অত রিচ না, যেটা হিউম্যান বিইং এর ক্ষেত্রে আছে। সো হিউম্যান ল্যাঙ্গুয়েজ গুলোকে নিয়ে কাজ করতে পারাটা ডেফিনেটলি একটা বড় একটা ইস্যু এবং ইম্পর্টেন্ট একটা টাস্ক। একইভাবে ইমেজ, আমাদের চোখ আছে, সেই চোখ দিয়ে আমরা দেখতে পারি সবকিছু, এবং সেগুলোকে দেখে সেটা আমাদের এই এনভায়রনমেন্টটাকে, আমাদের ওয়ার্ল্ডটাকে অ্যানালাইজ করতে পারি। কম্পিউটারকেও আমরা দেখাতে পারি ক্যামেরা দিয়ে, ক্যামেরার মাধ্যমে সে ইমেজ ক্যাপচার করতে পারে, ভিডিও ক্যাপচার করতে পারে, এবং সেগুলো থেকে কোনো কিছু বুঝতে পারা, কোনো অবজেক্টকে রেকগনাইজ করতে পারা, এই কাজগুলো আমাদের ইন্টেলিজেন্সের আওতায় পড়ে। প্ল্যানিং এর কথা একটু আগেই বললাম। অন্যান্য এন্টিটিকে কন্ট্রোল করতে পারা, এটাও একটা ডিফিকাল্ট টাস্ক। ধরো একটা মেশিন সে নিজে নিজে কাজ করবে, সেটা করা যেতেই পারে, কিন্তু সে আবার অন্য মেশিনের সাথেও কমিউনিকেট করবে এবং তাকে দিয়ে কাজ করাবে, সেটা আসলে কঠিন কাজ, তাই না? বাট এটা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের এরকম নেটওয়ার্ক ইন্টেলিজেন্স টাইপের ব্যাপার নিয়ে গবেষণা হচ্ছে। আমি বলবো যে এই জায়গাটায় আমরা একটা যদি লাইন ড্র করি, এর পরের অংশগুলো হচ্ছে যেগুলো এখন কাজ চলতেছে, এগুলো নিয়ে এখনো আমরা মানে ওইভাবে আগাতে পারি নাই, বাট ডিসকাশন চলছে, রিসার্চ চলছে। হিউম্যান লাইক অ্যাক্টিভিটিস বা থিঙ্কিং, মানুষের মতো করে সবকিছু করবে এমনটা আমরা চেষ্টা করতেছি। বিভিন্ন হিউম্যানয়েড রোবট মানুষের মতো হাঁটে, মানুষের মতো কথা বলার মতো চেষ্টা করে, সেটা একটা হতে পারে। বাট আমরা মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, কারণ হচ্ছে মেশিন হচ্ছে ইন্টেলিজেন্ট হতে হলে সেটা যে মানুষের মতোই হতে হবে এমন কোনো কথা নেই। ইনফ্যাক্ট এই পার্টিকুলার ইস্যু নিয়ে আমাদের পরবর্তীতে ডিসকাশন আছে,
একটা সময়, আজকে হয়তো হবে না, বাট মানে আমরা কি একটা হিউম্যান লাইক কাজ করলে সেটা মানুষ বলবো, নাকি হিউম্যান লাইক না হলেও অন্যরকম হলেও চলবে, এই বিষয়টা নিয়ে আমাদের বিভিন্ন ডিসকাশন পরবর্তীতে আসবে। ক্রিয়েটিভিটি যেটা আগেই বললাম যে এটা সহজ না। একটা একটা মেশিন ধরো একটা গল্প লিখতে পারবে বা একটা মানে মিউজিক কম্পোজ করতে পারবে বা একটা একটা ধরো জোক নিজে নিজে বানাতে পারবে, এই জিনিসটা খুবই ডিফিকাল্ট। হচ্ছে না যে তা না, মানে এখনো পর্যন্ত করা যায়, কিন্তু সেগুলো পুরোপুরি ক্রিয়েটিভ না, সেগুলো সিউডো ক্রিয়েটিভ বলা যেতে পারে। যেমন ধরো মনে করো একটা মেশিনকে যদি আমি ধরো হুমায়ুন আহমেদের যত বই আছে সবগুলা যদি তাকে ফিড করি, মানে তার মাথার মধ্যে আমি দিয়ে দিই এবং ওগুলোর থেকে নিয়ে তাকে বলি যে একটা গল্প বানাতে, সে একটা গল্প বানাতে পারবে, এবং সেই গল্পটা দেখতে মনে হবে অনেকটা হুমায়ুন আহমেদই গল্পটা লিখছে। আমি যদি রবীন্দ্রনাথের সমস্ত কবিতা তার মধ্যে দিয়ে দিই, গান কবিতা দিয়ে দিই, দেখবা যে সে ওর থেকে দেখে দেখে একটা গান কবিতা লিখে ফেলতে পারবে, বুঝছো? সো সেটা মানে একটা মিমিক, ওয়ান কাইন্ড অফ মিমিক্রি সে করতে পারে, যেটা এক্সাক্ট ওই জিনিসটাই সে লিখবে না, বাট ওই রকম স্টাইলে সে নতুন কিছু লিখবে, সেটা করা যায় এবং সেটা নিয়ে কাজ করতেছে অলরেডি। কিন্তু তুমি যদি ট্রু ক্রিয়েটিভিটির কথা বলো, যে সামথিং আউট অফ নাথিং, একদম নতুন কিছু, রবীন্দ্রনাথের মতো একটা নতুন কোনো মানে গান লিখে ফেলবে বা নজরুলের কোনো কবিতা লিখে ফেলবে বা এ আর রহমানের মতো কোনো মিউজিক কম্পোজ করে ফেলবে বা পিকাসোর মতো কোনো ড্রয়িং সে বা পেইন্টিং করে ফেলবে, সেটা পারবে না কম্পিউটার, বা পারে না এখন পর্যন্ত। বাট এগুলো নিয়ে হয়তো কাজ হচ্ছে কিছুটা। সো এই জায়গাটাতে আমরা আরেকটু ডিমার্কেট করতে পারি যে এগুলো হলো আমাদের মানে মোটামুটি এখন হয় না, কিন্তু ভবিষ্যতে হতেও পারে এমন ব্যাপার। আর সেলফ অ্যাওয়ারনেস এর বিষয়টা হচ্ছে এটা ডিবেটেবল একটা ইস্যু। অনেকে দাবি করে যে এখনই মেশিনরা সেলফ অ্যাওয়ার, যেটার সাথে আমি একমত না, কিন্তু এমন অনেক লোকই পাওয়া যাবে যারা কিনা মনে করে যে এই যে মেশিনের মধ্যে তুমি যখন এই অ্যালগোরিদম গুলা দিচ্ছ, সেই অ্যালগোরিদম গুলা এবং মেশিনের ভিতরকার সার্কিট গুলা, এগুলার ভিতরে কাজ করতে করতে অলরেডি একটা সেলফ অ্যাওয়ারনেস তৈরি হয়ে গেছে, এরকম একটা জিনিস, এরকম চিন্তা করে বা এরকম ভাবে এমন লোক আছে। কিন্তু বেশিরভাগেরই মত যে আসলে মেশিনের পক্ষে হয়তো সেলফ অ্যাওয়ার হওয়া সম্ভব না, সে জাস্ট কাজ করছে একটা মেশিন আলটিমেটলি, বাট মানে একটা মেশিন সেলফ অ্যাওয়ার হয়ে গেছে, নিজেকে সে একটা এন্টিটি হিসেবে বুঝতে পারতেছে, এইরকম সিচুয়েশন আমরা এখন পর্যন্ত সায়েন্স ফিকশনেই দেখি, বাট রিয়েল লাইফে হয়তো বা আমরা এখনো দেখতেছি না, বা এরকম হবে বলে আপাতত নিয়ার ফিউচারে মনে হচ্ছে না। এনিওয়ে, অনেক কিছু আমরা তোমাদের এখান থেকেই আলোচনা করে বের করলাম, তাই না? এটাই ইন্টারেস্টিং, এটাই আমি চাই। আমি তোমাদেরকে কয়েকটা বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে বলে দেবো যে এটা হলো ইন্টেলিজেন্স, এটা আমি চাই না। আমরা চাই যে তোমরাই বলো ইন্টেলিজেন্স বলতে তোমরা কি বুঝো। স্যার, হ্যাঁ বলো। স্যার, ইমোশনস কি ইন্টেলিজেন্সের পার্ট হতে পারে? আচ্ছা, খুবই ভালো। আমি এটা চিন্তা করতেছিলাম যে কেউ কখন এই কথাটা বলে নাই কেন। সো ইমোশনস কে ইন্টেলিজেন্সের পার্ট বলবা কিনা এটাও তোমার ইচ্ছা। আসলে ইমোশন, এখন যদি আমরা ইমোশনকে ইন্টেলিজেন্সের পার্ট বলি, সেক্ষেত্রে আবার ইস্যু দেখা যাবে যে যদি কোনো মানে ইমোশনাল মেশিন না হয়, তাহলে কি তাকে আর ইন্টেলিজেন্ট বলা যাবে না? সো এই কারণে ইমোশনকে আমরা, হ্যাঁ, ইন্টেলিজেন্ট এজেন্টের ইমোশন থাকে, ইন্টেলিজেন্ট এন্টিটিদের ইমোশন থাকে, আমাদের দেখা যেসব ইন্টেলিজেন্ট অ্যানিমেলস আছে, কিন্তু ইমোশন থাকতেই হবে একটা ইন্টেলিজেন্ট এজেন্টের, সেটা হয়তো বা আমরা বলবো না। আচ্ছা, আমাকে তোমরা বলো দেখি, এখানে আমরা যে জিনিসগুলো লিখলাম, এগুলা মধ্যে কোন গুলাকে তুমি বলবা নেসেসারি কম্পোনেন্ট অফ ইন্টেলিজেন্স, আর কোনগুলাকে কি তুমি বলবা কিনা সাফিসিয়েন্ট কম্পোনেন্ট অফ ইন্টেলিজেন্স? এটা কি বোঝা গেছে? কোন একটা নেসেসারি কম্পোনেন্ট মানে হচ্ছে যেটা আমার থাকা লাগে। ধরো ইন্টেলিজেন্ট এজেন্ট হলে এটা থাকতে হবে, এটা না থাকলে সেটাকে ইন্টেলিজেন্ট বলা যাবে না।
সাফিসিয়েন্ট মানে হচ্ছে এটা থাকলেই যথেষ্ট। মানে আমি যদি দেখি কোনো একটা এজেন্টের এই জিনিসটা বা আছে, তাহলেই আমি বলবো যে সে ইন্টেলিজেন্ট। তোমাদের কাছে কি মনে হয় যে এখানে কোনোটা সাফিসিয়েন্ট কম্পোনেন্ট? স্যার উপরের দিক থেকে যেগুলো আছে সেগুলো সাফিসিয়েন্ট বলা যায়। এগুলো কি সাফিসিয়েন্ট? মানে স্যার লার্নিং এন্ড অ্যাডাপ্টেবিলিটি সাফিসিয়েন্ট মানে বুঝছো তো? সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট মানে হচ্ছে এটা থাকলেই তুমি বলে তার আর কিছু থাকুক বা না থাকুক, So natural language processing. এটা থাকলেই তুমি বলবা যে সে ইন্টেলিজেন্ট। স্যার The লার্নিং autonomous decision making স্যার এটাকে বলা যেতে পারে। স্যার লার্নিং এন্ড অ্যাডাপ্টেবিলিটিও বলা যায়। ক্রিয়েটিভিটিকেও বলা যেতে পারে স্যার। আচ্ছা, মানে ডেফিনেটলি যত নিচের দিকে তুমি যাবা সেগুলো থাকলে ওটাকে আমাদের Yes, sir. না বলে কোনো উপায় নেই। Yes, sir, exactly. তো উপরের দিকে সবগুলোকে হয়তো সাফিসিয়েন্ট বলা যাবে না। যেমন নলেজ রিপ্রেজেন্টেশন, ধরো এমনি জাস্ট এক নলেজ থাকতেই পারে একটা একটা মেশিনের, আমি প্রচুর পরিমাণ নলেজ তার মধ্যে দিয়ে দিতে পারি। ধরো একটা ফুল এনসাইক্লোপিডিয়া তার মধ্যে আমি দিয়ে দিলাম এবং সেটাকে তার মধ্যে স্টোর করা আছে, সেটা থাকলেই যে সে ইন্টেলিজেন্ট হয়ে গেল তা না। সো এটা একটা নেসেসারি কম্পোনেন্ট, মানে তার এটা থাকতে হবে। নলেজ না থাকলে সে ইন্টেলিজেন্ট হবে না, কিন্তু নলেজ থাকলেই যে সে ইন্টেলিজেন্ট হয়ে গেল তা না। এবং আমরা এরকম অনেক কিছুর ক্ষেত্রে ধরো হয়তো বলতে পারি, ধরো ডিসিশন মেকিং অটোনোমাস যদি হয়, হ্যাঁ সাফিসিয়েন্ট বলা যায়। এমনি রেগুলার ডিসিশন মেকিং হলে সেটা সাফিসিয়েন্ট না, বাট সেটা নেসেসারি। প্রবলেম সলভিং কেও আমরা ধরো অটোনোমাস হলে আমরা সাফিসিয়েন্ট বলতে পারি, কিন্তু অটোনোমাস না হলে আমরা হয়তো নেসেসারি কম্পোনেন্ট বলবো, সেটাকে সাফিসিয়েন্ট কম্পোনেন্ট বলবো। স্যার বলো। স্যার স্মেল তো আমরা রেকগনাইজ করতে পারি, বাট মেশিন তো এটা করতে পারে না স্যার। এটার কোনো লাইক ওয়ে আছে স্মেল রেকগনাইজ করার? স্মেল নিয়ে কাজ হচ্ছে, একেবারে হচ্ছে না যে তা না। স্মেল তো আলটিমেটলি ধরো একটা কেমিক্যাল, ধরো কোনো একটা পার্টিকুলার জিনিস থেকে স্মেল আসতেছে, মানে কি কিছু অ্যাটম আসতেছে ওখান থেকে, তাই না? বা কিছু কেমিক্যাল কম্পোনেন্ট ওখান থেকে আসতেছে। ধরো তোমার রান্না হচ্ছে, স্যার বাইরে যে অ্যালকোহল ডিটেক্ট করে ওটা কিভাবে করে তাহলে? হ্যাঁ অ্যালকোহল ডিটেকশন, অ্যালকোহল খেয়ে যে গাড়ি চালানোর জন্য ওটা ডিটেক্ট করে। হ্যাঁ তোমরা হয়তো জানো যে মানে অ্যালকোহল খেয়ে কেউ মানে গাড়ি চালাচ্ছে কিনা ওটা বোঝার জন্য পুলিশের কাছে কিছু ব্রিদিং মেশিন থাকে। সো ওটাতে ব্রিথ করতে হয়, ফু দিতে হয় বা জোরে ব্রিথ করতে হয়। তখন তার অ্যালকোহল থাকলে তার শরীরে বা তার মানে সিস্টেম থেকে অ্যালকোহলের কিছু কণা বা কিছু মানে কেমিক্যাল ওইখানে যায়, তখন তারা ডিটেক্ট করতে পারে। সো এটা করাই যেতে পারে। ধরো তুমি রান্না হচ্ছে মনে করো আমার ওখান থেকে, সেখান থেকে মানে তোমার কাছে ওই রান্নার ইয়েগুলা মানে অ্যাটম গুলা যদি না আসে নাকি, তাহলে তো তুমি গন্ধ পাবা না। সো ওই জিনিসগুলো নিশ্চয়ই আছে। তো সেটা যদি একটা ফিজিক্যাল প্রেজেন্স থাকে, ওটাকে ডিটেক্ট করারও নিশ্চয়ই মেকানিজম থাকতে পারে। সো স্মেল ডিটেকশন নিয়ে কাজ হচ্ছে, এখনো হয়তো অনেক মানে বড় পর্যায়ে হয় নাই, কিন্তু কাজ হচ্ছে। আমি একটা জিনিস দেখছিলাম যে তুমি স্মেল ট্রান্সফার করার সিস্টেম ইয়ে করতেছে, বুঝছো? মনে করো তুমি এখানে একটা মজার জিনিস বানাইছো, এটার গন্ধটা তুমি জুমে শোনাতে চাচ্ছ তোমার ফ্রেন্ডকে। সো সেই ক্ষেত্রে এখান থেকে এই পাশ থেকে ডিটেক্ট হবে। ইনফ্যাক্ট ঠিক যেভাবে আমাদের ভিডিও বা স্পিচটা যাচ্ছে, এই পাশ থেকে একটা ক্যামেরা ক্যাপচার করতেছে, তারপরে এটা কোনোভাবে ডাটাটা ট্রান্সলেট হয়ে নেটওয়ার্কের মধ্যে দিয়ে ট্রান্সফার হচ্ছে, হয়ে তোমার ওই পাশে আবার এটাকে নতুনভাবে রিক্রিয়েট করা হচ্ছে, তাই না? একইভাবে আমার এই পাশ থেকে যদি কোনো একটা স্মেল ডিটেকশন মেকানিজম থাকে, আমি সেখান থেকে নিয়ে ডেটাটাকে ট্রান্সফার করব, করে তোমার পাশে যাবে। তোমার ওখানে স্মেল সিনথেসাইজ করার একটা মেকানিজম থাকবে, মানে স্মেলটাকে রিক্রিয়েট করা হবে। আবার সেটা কিভাবে করা হবে? বিভিন্ন কেমিক্যালের মিক্সচার থাকবে, কোনো একটা ধরো একটা বক্সের মতো থাকবে যার মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল আছে, এবং সেই কেমিক্যাল গুলোকে নানা রকম কম্পোজিশনে মিক্স করলে বিভিন্ন রকম স্মেল বের হবে। ধরো প্রিন্টার ইংকের মতো, রাইট? কিসের মতো স্যার? প্রিন্টারে যেরকম মাল্টিপল যে ইংক ইউজ করা হয় কালার তৈরি করার জন্য, সেরকম? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সব ধরনের এই মেকানিজম তো এভাবেই কাজ করে। এক পাশ থেকে ক্যাপচার করবা, তারপর ওটাকে ট্রান্সফার করে অন্য পাশে আবার রিক্রিয়েট করবে, বুঝছো? সো ওইখানে ওই কেমিক্যাল বক্সটা তোমাকে বিভিন্ন ধরনের গন্ধ রিক্রিয়েট করে করতে পারবে আলটিমেটলি। সো এইরকম একটা জিনিস প্রায় বেশ অনেক বছর আগেই আমি দেখছিলাম, খুব সিম্পল একটা সিস্টেম যেটা নিয়ে কাজ হয়েছিল। বাট
মানে কম্প্রিহেন্সিভ কোনো সিস্টেম যেটা কিনা সব ধরনের স্মেল বা অনেক ধরনের স্মেল ডিটেক্ট করতে পারবে, এমন আমার জানার মতো এখনো হয়নি। বাট হবে না যে এমন কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। স্যার এই যে ইমোশন, যে আসলে কি আর্টিফিশিয়ালি ইমোশন করা যায়, মানে ক্রিয়েট করা যায়? আমি আসলে মুভিতে দেখছি বিভিন্ন রোবটের ইয়াটা, বাট ইমোশনের বিষয়টা হচ্ছে যে ইমোশন জিনিসটা ডিটেক্ট করাটাই তো ডিফিকাল্ট। হ্যাঁ, এই জন্য যে ইমোশন তো একটা খুব মানে অ্যাবস্ট্রাক্ট বিষয়, তাই না? ধরো তুমি বলতে পারো যে একটা মানুষ কাঁদতেছে, সেটা দেখে আমি বুঝলাম তার মন খারাপ। হ্যাঁ, যখন সেই ইমোশনটা এক্সপ্রেস হচ্ছে কোনোভাবে, বা সে হা হা করে হাসতেছে, বুঝলা যে তার খুব ভালো লাগতেছে। কিন্তু এক্সপ্রেশন ছাড়াও তো ইমোশন তো ভিতরে আছে, তাই না? আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি কাঁদতেছি না বা কোনোভাবে প্রকাশ করতেছি না, তুমি কিভাবে সেটা ডিটেক্ট করবে, তাই না? বা আমি আসলে ডিটেক্টের কথা বলে না, আমি বলছি যে লার্নিং এর কথাটা, মানে এই যে আর্টিফিশিয়াল লার্ন করা কি পসিবল? মানে একটা রোবট কি এটা, মানে রোবট বা আর্টিফিশিয়ালি কেউ কোনো যন্ত্র কি এই ইমোশনটা করতে পারে, লার্ন করতে পারে? যন্ত্র এক্সপ্রেশন দিতে পারবে, বুঝছো? ইমোশন এক জিনিস, এক্সপ্রেশন আরেক জিনিস। যন্ত্র কাঁদতে পারবে, হাসতে পারবে, কিন্তু সেটার পিছনে ইমোশন আছে কিনা সেটা আমরা জানি না, বা ইমোশন দেওয়াটা ডিফিকাল্ট। মানে এটা এমন একটা জৈবিক ইস্যু যে এটাকে তুমি কোনো একটা কৃত্রিম ভাবে ওটাকে তৈরি করতে পারবা কিনা সেটা বলা ডিসিশন মেকিং এ এফেক্ট করে। সো তোমার কম্পিউটার হাসতে পারবে, তোমার রোবটটা হাসবে, কানবে, কিন্তু সে আসলে কিছু ফিল করতেছে কিনা সেটা আমরা মানে জানি না। এবং ফ্র্যাঙ্কলি আমরা ফিলিং দেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহীও না, বা ওই বিষয় নিয়ে আমরা খুব একটা, ওগুলো সায়েন্স ফিকশনে মানে ওগুলো নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু অ্যাকচুয়াল সায়েন্সে মানে যন্ত্রকে ইমোশন দেওয়া বা ফিলিং দেওয়া নিয়ে আমরা অতটা কাজ করি না। আমরা কাজ করি হচ্ছে তারকে মানে কাজ করানো, মানে সে ওয়ার্ক করবে বা সে কোনো একটা পার্টিকুলার মানে টাস্ক অ্যাকশন সে নিবে সেইভাবে, এবং সেই অ্যাকশনটা হতে পারে সে হাসবে, সেটা একটা অ্যাকশন, বাট হাসির পিছনে সে মনের ভিতরে কোনো খুশি ফিল করতেছে কিনা সেটা নিয়ে আমরা আসলে কাজ করি না। তৌসিফ কিছু বলতে চাচ্ছ? ইমোশন স্যার ডিসিশন মেকিং এ স্যার অনেক এফেক্ট করে। হ্যাঁ, ডেফিনেটলি অনেক এফেক্ট ফেলে, এবং সেটা কি পজিটিভ এফেক্ট ফেলে নাকি নেগেটিভ এফেক্ট ফেলে সেটা একটা ইস্যু। মানে অনেক সময় নেগেটিভ এফেক্টও ফেলতে পারে, তাই না? ইমোশনের বসে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাই না? বিশেষ করে ইয়াং বয়সে তোমরা দেখা যায় মানে প্রায় এটা করো, আমরাও করি, যে ইমোশনের বশবর্তী একটা কাজ করে ফেললাম যেটা আসলে কিনা ভালো না হয়তো বা। হ্যাঁ, সো লজিক্যাল ডিসিশন এবং ইমোশনাল ডিসিশন এক না হতে পারে, এবং ইমোশন হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই লজিক্যাল ডিসিশন মেকিং এ বাধাই দেয়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো এইডও করে। বাট আমরা যখন যদি কাঠখোট্টাভাবে বলি তাহলে বলবো যে আমরা মানে ইমোশন দিতে চাই না মেশিনকে, আমরা চাই সে অ্যাকশন নেক, সে ডিসিশন নেক, এরা যেন ইমোশন দিয়ে মানে প্রভাবিত না হয়, সেটাই আমরা আপাতত চাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সারা ক্লাসে অর্ধেকটা স্লাইড শেষ করতে পারলাম নাকি? তাতে কি কারো আপত্তি আছে? স্যার এখানে স্যার আমাদের উদ্দেশ্যটা কি অ্যাজ এ স্টুডেন্ট, মানে আমরা এখানে কি সবকটা সেক্টরে কাজ করব, মানে ওভারঅল যদি বলতে? হ্যাঁ, আমরা আসলে দেখবো যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রগুলো কি কি, অ্যাপ্লিকেশনগুলো কোথায়, এবং সেই অ্যাপ্লিকেশনগুলো করতে হলে আমাকে কি কি জিনিস শিখতে হবে। আলটিমেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যাজিক্যাল কিছু না, এটা হচ্ছে সিম্পলি আমরা যে সমস্ত ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এগুলো দেখে আসছি, এবং কম্পিউটার অর্গানাইজেশন কিভাবে করতে হয়, মানে একটা কম্পিউটারকে কিভাবে রান করতে হয়, এখন পর্যন্ত আমরা যা যা শিখে আসছি এই জিনিসগুলোকে আমরা কাজে লাগাবো, বাট একটু নতুন ভাবে, কিছু নতুন টেকনিক, কিছু নতুন অ্যালগোরিদম নিয়ে আসবো আমরা, অনেক ক্ষেত্রে কিছু নতুন ডেটা স্ট্রাকচার নিয়ে আসবো যেগুলো কিনা আমাকে ওই কাজটাই ইন্টেলিজেন্টলি করতে হেল্প করবে। মানে এতদিন পর্যন্ত আমি কম্পিউটারকে এমন ভাবে করে আসছি যে আমি প্রোগ্রাম করে দিছি, সে সেই অনুযায়ী কাজ করবে।
সিম্পলি প্রোগ্রামটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখছি, বাট এখন আমাদের শিখতে হবে যে আমি এক্সপ্লিসিটলি প্রোগ্রাম করে দিব না, আমি একটা মেকানিজম কম্পিউটারকে শেখাবো, সেটাও আলটিমেটলি আমাকেই শেখাতে হবে, কম্পিউটার নিজে নিজে তো সেটা করবে না। বাট আমার প্রোগ্রামটা ওকে ডাইরেক্টলি বলে দিবে না যে এইটা হলে ওইটা করো, তাকে আমার প্রোগ্রামটা হচ্ছে এমন যেটা ওকে বুঝতে সাহায্য করবে যে এই রকম সিচুয়েশন হলে কি করতে হয়, এবং আমি এমন ভাবে প্রোগ্রাম করব যে নতুন নতুন সিচুয়েশন আসলে বা সিচুয়েশনের পরিবর্তন হলে সেটাকে কিভাবে তাকে অ্যাডাপ্ট করতে হবে। সো আমাদের মানে আগের পরিচিত জিনিসগুলোকে আমরা একটু নতুন ভাবে, নতুন বোতলে পুরানো মদের মতো আমরা ওই আগের সেই ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এই জিনিসগুলোই শিখবো মেইনলি। তুমি দেখবো যে অনেক কিছুই ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমে যা যা পড়ে আসছো সেই ব্যাপারগুলোই আসবে, কিন্তু মানে নির্দিষ্ট কিছু ইন্টেলিজেন্ট টাস্ক করার জন্য ওইগুলাকে কিভাবে চেঞ্জ করতে হবে, মডিফাই করতে হবে, বা কোন কোন অ্যাপ্রোচ ফলো করতে হবে সেগুলোই আমরা মেইনলি দেখব। আলটিমেটলি উদ্দেশ্য হবে যে তুমি বিভিন্ন ইন্টেলিজেন্ট এন্টিটি বিল্ড করতে পারবে, সেটা একটা সফটওয়্যার হতে পারে, সেটা হার্ডওয়্যার হতে পারে, মানে রোবট বা সামথিং হতে পারে। কিন্তু মানে আলটিমেটলি রোবট নিয়ে আমরা কথা বলবো, কিন্তু রোবট আমাদের উদ্দেশ্য না। রোবট তো সিম্পলি একটা মেশিন যার কিনা হাত পা আছে, বাট আলটিমেটলি ওর তো মেইন কাজটা তো ব্রেন, এবং সেই ব্রেনটা তো বেসিক্যালি একটা সফটওয়্যার। সো কিভাবে আমরা ইন্টেলিজেন্ট সফটওয়্যার ডিজাইন করতে পারি তার কিছু টুলস এবং টেকনিক্স আমরা শিখব। ঠিক আছে, অলরাইট। তো আমাদের তো এইটা নিয়ে আলোপ করতে গিয়ে এই ক্লাস শেষ হয়ে গেল, কোনো অসুবিধা নেই তাতে। আমরা বাকি ডিসকাশন গুলো পরের ক্লাসে ইনশাআল্লাহ করব। এই স্লাইডটা তোমাদের দেওয়া আছে, তোমরা চাইলে আগে দেখে আসতে পারো। আমরা এখানে আরো নেক্সট উইকে বা নেক্সট ক্লাসে আমরা দেখব যে ইন্টেলিজেন্সের মানে এআই এর বিভিন্ন অ্যাসপেক্ট গুলো কি কি এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনস গুলো কি। তাহলে রেকর্ডিং বন্ধ করছি এখন।